জাতীয় জীবনের প্রতিটি সংকটে সবার আগে যার দরাজ কণ্ঠ শোনা যেত তিনি আমাদের প্রিয় নেতা জনাব শফিউল আলম প্রধান। আমি আমাদের দলের পক্ষ থেকে আরেকটু বেশি কৃতজ্ঞতা উপলব্ধি করি। আমাদেরই একটা অনুষ্ঠানে তিনি আমাদের আহ্বানে দাওয়াতে শামিল হয়েছে। যেই অনুষ্ঠানের একটা বক্তব্যকে বিকৃত করে কতিপয় দুষ্ট লোক জামাতে ইসলামের মতো একটা সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা করেছে এবং সেই মামলায় প্রিয় নেতা শফিউল আলম প্রধান একজন আসামি আদালতে উঠেছেন, জেলে গিয়েছেন, কষ্ট স্বীকার করেছেন, কিন্তু না, তিনি অন্যায়ের সাথে আপোষ করেন। আমরা তার কাছে চিরকৃত। আলহামদুলিল্লাহ, তার রেখে যাওয়া এই সংগঠনের হাল ধরেছেন তার অত্যন্ত স্নেহের আদরের কন্যা এবং তার সন্তান। আমরা মানসিকভাবে মনে করি যে আমরা তাদের পরিবারের সদস্য এবং তাদেরকে ভিন্নভাবে দেখি না। আজকের এই বাংলাদেশ যে সংকটের মুখোমুখি হয়েছে, আজকে এরকম মানুষের বড় প্রয়োজন ছিল, জোর কদমের সামনে এসে বলবে জাতির সাথে যেটা করা হচ্ছে এটা অন্যায়। টোটাল মেজরিটির অহমিকায় ভুগে জাতিকে আবার ফেসিবাদের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। তিনি বলতেন, ফেসিবাদ আর জনগণের আকাঙ্ক্ষার মাধ্যমে মধ্যখানে যদি অন্য কিছু এসে দাঁড়ায়, আমি সেই শফিউল আলম প্রধান ফেসিবাদকে জনগণের দিকে এগিয়ে যেতে দেব না, এখানেই থামাই দেব। আমি আশা করি তার রেখে যাওয়া আমানতের ভার যাদের উপর করেছে তারাও চলার পথে কোনো অন্যায়ের সাথে কোনো আপোষ করবে। যেখানেই দেশের স্বার্থ সেখানেই তাদের পথ চলা হবে। আমাকে অনেকে বলে এটা ছোট দল, এটা বড় দল, এটা মাঝারি দল। আমি এই থিওরিতে বিশ্বাস করি। আমি বিশ্বাস করি একটা দল নির্দিষ্ট আদর্শ, তার কর্মসূচি, তার লক্ষ্য নির্ধারণ করে একটা দল তৈরি হয় এবং এগিয়ে যায়। দল কোনটা ছোট আর বড় এটা জনগণ বিচার করবে, এটার দায়িত্ব আমার। আমি পার্সোনালি সুস্থ ধারায় গড়ে ওঠা দেশপ্রেমিক সকল দলকে সম্মান জানানো আমার দায়িত্ব এবং চেষ্টা করি আমার ব্যক্তি জীবনে, সাংগঠনিক জীবনে এটাকে মেনটেন করা। আমি কালকেও সংসদে বলেছি, আমি বিশ্বাস করি বর্তমান সংসদে সদস্য হিসেবে যারা ঢোকার সুযোগ পেয়েছেন, প্রবেশ করেছেন, তাদের সকলেই মজলুম। এর মধ্যে কেউ জেল কেটেছে, এর মধ্যে কেউ কুখ্যাত আয়না করেছে, এর মধ্যে কেউ ফাঁসির মঞ্চ থেকে ফিরে এসেছেন, আবার এর মধ্যে কেউ নির্বাসন থেকেও দেশে ফিরে এসেছে। এরকম লোকদেরকে নিয়েই আমাদের বর্তমান সংসদ। এই সংসদ যদি মজলুম জনগণের দুঃখ না বুঝে, তাইলে কোন দিনের কোন সংসদ বুঝবে? এটি হবে চরম লজ্জা। 54 বছরের দফায় দফায় যে ফেসিবাদ বাঙালি বাংলাদেশি জাতিকে এগিয়ে যেতে দেয়নি, সেই ফেসিবাদকে 24-এর বিপ্লবীরা ছুঁড়ে মেরেছিল বঙ্গোপসাগরে, নালায় নর্দমায় ফেলে দিয়েছিল। এখন সেই নর্দমা থেকে এটাকে তুলে আনতে চায় তারা। মনে রাখা দরকার, এই প্রজন্ম প্রমাণ করে দিয়েছে, এ প্রজন্ম যখন জেগে উঠে
তখন মাসের পর মাস আর বছরের পর বছর আন্দোলন করার প্রয়োজন হয় না। তখন ওদের মুখ থেকে যুদ্ধ করার সিদ্ধান্তই ফ্যাসিবাদীদের কলিজায় কাপড় ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আমরা বিশ্বাস করি এই প্রজন্ম যথাযথভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে এখনো তাদের অবস্থান স্পষ্ট। আমরা তাদের সাথে আছি, তারাও আমাদের সাথে আছে। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, প্রিয় বাংলাদেশে রক্তমূল্য, জীবন মূল্য, জেল মূল্য, যত মূল্য দিতে হয় ফ্যাসিবাদকে আর আমরা ফেসে আসতে দিব না ইনশাআল্লাহ। এবং এই লড়াই কোনো দলের জন্য নয়, গোষ্ঠীর জন্য নয়, ব্যক্তির জন্য। মন জায়গায় থাকবে আর শুধু বোতল পরিবর্তন করা হবে, এটা আমরা চাই। আমাদের এই জেনজিরা একজনকে সরাইয়া আর একজনকে বসানোর জন্য এখানে আন্দোলন করে নাই। তারা ব্যক্তির এবং লিঙ্গের পরিবর্তন করার জন্য এই যুদ্ধ করে নাই, লড়াই করে। তারা লড়াই করেছে যে বন্দোবস্ত এই জাতিকে ফ্যাসিবাদের জাতা বলে পিষ্ট করেছিল, সেই বন্দোবস্ত পরিবর্তনের জন্য। আমাদেরও লড়াই তাই। আমরা বিশ্বাস করি ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে একটা দেশ এবং জাতি গঠন করতে হলে একটা দলের নিজের ভিতরেই আগে ন্যায় ইনসাফ এবং গণতন্ত্রের চর্চা হতে হবে। যারা নিজের দলের মধ্যে গণতন্ত্রের চর্চা করতে পারে না, যাদের নিজেদের নেতা কর্মীদের হাতে নিজেদের নেতা কর্মীরাই নিরাপদ নয়, তারা 18 কোটি মানুষের নিরাপত্তা দিতে পারবে না। তারা জনগণকে গণতন্ত্র উপহার দিতে পারবে না। তারা ন্যায় এবং ইনসাফ জাতিকে উপহার দিতে পারবে না। জনগণ ঠিকই বুঝেছে, 24-এ জনগণ ঠিকই রায় দিয়েছে। হয়তো প্রশ্ন করতে পারেন, রায় যদি আপনারা পেয়ে থাকেন তাহলে সরকার গঠন করতে পারলেন না কেন? আমাদের রায়কে হাইজ্যাক করা হয়েছে, ডাকাতি করা হয়েছে, জনগণকে অপমান করা হয়েছে এবং ইতিমধ্যেই তার রাজসাক্ষীও পাওয়া গেছে। হ্যাঁ, গুগু বারবার আসে দাম খেয়ে চলে যেতে, কিন্তু কপাল যখন মন্দ তখন কিন্তু জালে বেঁধে যায়। গুগু, তুমি একবার জনগণের ধান খেয়েছো, আবার খাওয়ার চিন্তা করো না। এবার আসলে ঠিকই তোমার লেজ, ঠিকই তোমার পা, ঠিকই তোমার ডানা অবশ করে দেওয়া। বলবেন যে আপনাদেরকে জনগণ ভোট দিয়েছে, তার প্রমাণ কি? 70% জনগণ হার পক্ষে ভোট দিয়েছে, এটাই তার প্রমাণ। আমরা হার পক্ষে ছিলাম, আমরা হার পক্ষে আছি। আমরা জনগণের সুপ্রিম উইলে আমরা সম্মান দেখিয়েছি, আমরা দেখিয়ে যাব। এই সংসদ মানুক আর না মানুক, গণভোটের রায় আমরা বাস্তবায়ন করব, আদায় করে ছাড়ব। অতীতের রেকর্ড এই বাংলাদেশে আছে। কেয়ারটেকার সহজে আসে নাই। ওই রকমই আমাদের আনা বিল ফেলে দেওয়া হয়েছিল। আমরা বলেছিলাম, চেয়েছিলাম সংসদে প্রতিকার, দিয়ে দিলেন আমাদেরকে জনগণের কাছে ফিরিয়ে। আমরা জনগণকে নিয়েই দাবি আদায় করব এবং দাবি আদায় করেছি। এবারও আমরা চেয়েছিলাম সংসদের ভিতরে ইতিবাচক গঠনমূলক বিতর্কের মধ্য দিয়ে তার অবসান হোক, জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হোক। না, এই সংসদ আমাদের আকাঙ্ক্ষাকে উপলব্ধি করতে, সম্মান করতে ব্যর্থ হয়েছে। আমরা তাই বলেছি, জনগণের রায় বাস্তবায়নের জন্য এখন আমরা সংসদ থেকে জনগণের কাছেই ফিরে যাচ্ছি। এবং গত পরশুদিন জনগণকে সাথে নিয়ে প্রথম কর্মসূচি বাস্তবায়ন হয়েছে। এটা শুরু। এর ভিতর দিয়ে ইনশাআল্লাহ যে আন্দোলন গড়ে উঠবে, এটা কোনো দল, ব্যক্তি, গোষ্ঠীর জন্য হবে না, এটা হবে 18 কোটি মানুষের জন্য। অন্ধকার সদা চড়িতে বারবার হারায়। আমরা একবার হারিয়েছি, এই চড়িকে এখন দাঁতে কামড় দিয়ে আমরা ধরে রাখবো ইনশাআল্লাহ।
আমি আর কথা বাড়াচ্ছি না, আমি দুঃখ প্রকাশ করছি। পর্যাপ্ত সময় হাতে নিয়ে রওনা করেছিলাম, আসতে পারলাম না। কেন জানেন? বাংলাদেশ তেলের উপরে বাসছে, এই জন্য আমি আসতে পারি। সংসদে যখন সরকারি দলের মন্ত্রীরা কথা বলে, এমপিরা কথা বলে, তখন মনে হয় বাংলাদেশে এখন দুধের নহর নয়, তরল সোনার নহর এখন বয়ে যাচ্ছে। আমরা যখন জ্বালানি সংকট আর জনগণের ভোগান্তি নিয়ে কথা বলি, আমাদের নোটিশটা আলোচনায় আসতেই দেওয়া হয়। ভয়, সত্য জনগণের কাছে প্রকাশ পেয়ে যাবে। তো পেঁচা চোখ বন্ধ করে রাখবে বলে আগামীকালকে সূর্যকে উঠবে না? অবশ্যই। আজকে সূর্য যেমন উঠেছে, কিয়ামত যদি না হয় আগামীকালও ইনশাল্লাহ সূর্য পূর্ব দিকে উঠবে। পেঁচার চোখ বন্ধ থাকার উপর সূর্যের উঠা না উঠা নির্ভর করবে না ইনশাল্লাহ। পাম্পে, এক একটা পাম্পে লাইনের হাজার হাজার গাড়ি এবং মোটরসাইকেল দাঁড়ায় আছে লাইনের পর লাইন, এখন আর চাকাই ঘুরে না। সেদিন দেখলাম যে একটা গাড়ি তেল নাই, এখন গাড়ি সারা আমার তেলও দিবে না, এই জন্য গাড়ির সামনে গরুর গাড়ি দিয়ে গাড়ি টানতেছে। আমাদের মন্ত্রীরা বলে আগের চাইতে আমাদের তেলের রিজার্ভ এখন অনেক বেশি, চাহিদা বেড়ে গেছে। তো তোমরা তোমাদের তাইলে ব্যবস্থাপনার দুর্বলতা, এটা তোমরা শুধরে উঠো না, জনগণকে কেন ভোগান্তি করছে? আজকে সেই গাড়ির চাপে পড়ে আমার গাড়িরও তেল প্রায় শেষ হয়ে যাওয়ার পর 1 ঘন্টার মতো এই রাস্তায় কাটিয়ে দিলাম। একদিকে তেল পাই না, আর একদিকে তেল যা আছে ওই তেল না পাওয়া ভাইদের কষ্টের কারণে এই তেলও শেষ। শুধু গাড়ির তেল, কৃষি নির্ভর একটা দেশে এই মৌসুমে খামারিরা হা করে চেয়ে আছে, তাদের ফসলে সেচ করবে, পানি দিবে নাই। আবার এখন ওই কুলাইয়েতে আবার তেল দেয় না, ডিজেল দেয় না, বলেছে না আপনি কার্ড নিয়ে আসেন। সে কার্ড আনবে কি? এখন তাইলে পাম্পগুলো অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। এর কুফল হিসাবে আগামী মৌসুমে আমাদের খাদ্য উৎপাদন মারাত্মক ব্যাহত হবে এবং খাদ্য ঘাটতি বাংলাদেশ পাবে। অবশ্যই এই দেশে আমরা দুর্ভিক্ষ দেখেছি, চর দেশে কারো ঘর পড়ে আর কেউ সেই ঘরে থাকা আলু পোড়া খায়। এখন যারা আসে তারা বোধহয় আলু পোড়া খাওয়ার অপেক্ষায় আছে। আল্লাহ তাআলা এই জাতিকে হেফাজত করুন। আমরা জনগণকে কথা দিচ্ছি, আমরা 77 জন যারা আপনাদের হয়ে সংসদের ভিতরে ঢুকেছি, আমরা 77 জন 18 কোটি মানুষকেও পাহারা দেব। আর সংসদের ভিতরে জাতির কপাল নিয়ে কেউ ডাকাতি বা সিনেমিনি করতে না পারে তারও পাহারা দেব। আপনারা দোয়া করবেন, আমরা কোনো অন্যায়ের কাছে মাথা উন্নত করবো না এবং অন্যায়ের ব্যাপারে ছাড়ও দেব না। আমাদের পলিসি স্পষ্ট, ন্যায় কাজে সহযোগিতা সমর্থন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রতিরোধ, সেই জ্ঞান আমরা তুলে রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ বাংলাদেশকে নব্য ফেসিবাদের হাত থেকে মুক্ত করার ব্যবস্থা করে দিন। এই লড়াইয়ে সবাইকে আপমর জনতাকে আমি শরীক হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি, কারণ লড়াইটা জনগণের জন্য, আমাদের জন্য। ইনশাআল্লাহ ন্যায় এবং সত্যের এই লড়াই আমাদের বিজয় হবে, জনগণের বিজয় হবে, ফেসিবাদীরা হেরে যাবে ইনশাআল্লাহ। আমি বলেছি যেদিন গণভোটের গণরায়কে অস্বীকার করা হয়েছে, সেই দিন থেকেই নতুন করে আবার ফেসিবাদের যাত্রা বাংলাদেশে শুরু হয়েছে। আমরা এই যাত্রা কদম কদম যাত্রা আমরা থামিয়ে দেব ইনশাআল্লাহ, আমরা আগাতে দেব না। আরেকটা বিষয় বলেই শেষ করছি, জ্বালানি সংকট মোকাবেলা করার জন্য আমাদের ফিরিস্তা শিশুদের উপরে প্রথমে হাত পড়েছে। তাদের স্কুল বন্ধ করে দিয়ে ঘরে পাঠিয়ে দেওয়া হচ্ছে। করোনার সময় দারুণ ব্যাহত হয়েছে, অনেক শিশু সন্তান ড্রপ আউট হয়ে গেছে, লেখাপড়া শুধু ছাড়ে নাই, সে বিপদে চলে গেছে, কিশোর গ্যাংয়ের অংশ হয়ে গেছে। এখন আবার যদি একই পথে এই সরকার হাঁটে, তাহলে এই জাতিকে অধ্যক্ষ এবং মূর্খতার চাদরে ডেকে দেওয়ার সিদ্ধান্ত নেবে এই সরকার। আমরা এটা রুখে দেব, এইটাও আমরা মানব না। আমাদের সন্তানদের মেধা হত্যা করার সুযোগ আমরা কাউকে দেব। আমাদের বার্তা স্পষ্ট,
সব ব্যবস্থাপনা নেওয়ার পরে সর্বশেষ হবে শিক্ষা, এর আগে নয়। শিক্ষা দিয়ে নয়, লোড ম্যানেজমেন্ট বলেন আর ডিমান্ড ম্যানেজমেন্ট বলেন, আমার শিশু সন্তানদেরকে দিয়ে নয়, শিক্ষা দিয়ে। এটা সবার শেষ। এটা 18 কোটি মানুষের জন্য, আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য, মাথা উঁচু করে দাঁড়ানো একটা শিক্ষিত জাতির জন্য আমরা এখানে কোনো কম্প্রোমাইজ করব না। আবার আজকের এই আলোচনা সবার শুভকামনা করে এবং যাত্রার অব্যাহত করে যাত্রা মহান মাহবুদের দরবারে কামনা করে আয়োজক সবাইকে, সংগঠনের সবাইকে, সুধীমণ্ডলীকে আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক পার্টি জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।